আমি ডক্টর রাজকুমার পানিগ্রাহী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব RLSY কলেজ, রাঁচি ইউনিভার্সিটি, রাঁচি, ডিপার্টমেন্ট অব বেঙ্গলি। আজকের আমার আলোচনার বিষয় থার্ড সেমিস্টারের বাংলা বিভাগের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত চোখের বালি উপন্যাসে অন্যতম প্রধান নারী চরিত্রের আলোচনা। কিংবা বলা ভালো চোখের বালির নায়িকা। বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি বিশিষ্ট নাম। তার উপন্যাসে আত্মিক ও বিষয়বস্তু উভয় দৃষ্টিতে রবীন্দ্র উপন্যাস নবচেতনার বার্তাবাহী। 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে আমরা দেখি বিগত যৌবনার সঙ্গে আগত যৌবনার লড়াই, নিজ অধিকার ফিরে পাওয়ার লড়াই। রাজলক্ষ্মী, যিনি বাংলা সাহিত্যে অন্যতম মাতৃস্থানীয় খল চরিত্র, তার আপন সংসারে নিজ অধিকার ফিরে পাওয়ার জন্য মহেন্দ্রের উপর নিজ অধিকার কায়েম করার জন্য আশা মহেন্দ্রের সংসারে অগ্নিশিখারূপী বিধবা বিনোদিনীকে নিয়ে আসে। মহেন্দ্রের পত্নী হওয়ার সমস্ত যোগ্যতা, ক্ষমতা ও দক্ষতা থাকা সত্ত্বেও এ সংসারে সে আজ আশ্রিতা। উপন্যাসের কাহিনীতে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার পূর্বে জেনে রাখা ভালো সাহিত্য সম্রাট বঙ্কিমের অনুসারী হয়ে রবীন্দ্রনাথ বাংলা উপন্যাস রচনায় ব্রতী হয়েছিলেন মনস্তাত্ত্বিক উপন্যাস রচনার তাগিদে। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল বৃষবৃক্ষ উপন্যাসে যে মনস্তাত্ত্বিকতার কিছুটা আভাস আমরা লক্ষ্য করেছিলাম, তার কোথাও যেন সার্থক রূপ এসে পড়ল রবীন্দ্রনাথের চোখের বালিতে। এর পূর্ববর্তী উপন্যাসগুলিতে তিনি মনস্তাত্ত্বিক উপন্যাস রচনার চেষ্টা করেছেন, কিন্তু সেভাবে সফল হতে পারেননি। চরিত্রের আঁতের কথাকে টেনে বার করতে সম্পূর্ণ আগ্রহী, কিছু কিছু ক্ষেত্রে সার্থক, কিন্তু পুরোপুরি হয়ে উঠতে পারেননি। চোখের বালিতে চরিত্রের আঁতের কথাকে টেনে বার করলেন রবীন্দ্রনাথ। চোখের বালি, আমাদের চোখে যেমন বালি পড়লে সবসময় একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়, ঠিক তেমনিভাবে এই উপন্যাসের এক একটি চরিত্র একে অন্যের চোখের বালি সদৃশ। উপন্যাসের প্রধান চরিত্রে আমরা দেখি বিহারী, মহেন্দ্র, আশা ও বিনোদিনী। আশা ও মহেন্দ্রের সংসারে বিনোদিনী যেন একটি বাড়তি উৎপাত। মহেন্দ্রের স্ত্রী হওয়ার সমস্ত দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা তার ছিল, কিন্তু ভাগ্যের নিদারুণ পরিহাসে সে আজ মহেন্দ্রের সংসারে আশ্রিতা।
তার প্রাপ্য সিংহাসন আজ অন্যের দখলে। তাই আশালতা আজ তার চোখে উল্লেখ্য বিনোদিনীর চোখে চোখের বালি। বিনোদিনীও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে তার উদ্ভিন্ন যৌবন নিয়ে মহেন্দ্রকে ভোলাতে সর্বদা ব্যস্ত, যা বিহারীরও দৃষ্টি এড়ায় না। বিনোদিনীও তা ভালো করেই জানত। তাই সে বলে, এ লোকটিকে ভোলানো সহজ ব্যাপার নয়, কিছুই ইহার নজর এড়ায় না। শুধু তাই নয়, অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বিহারীকে আঘাত করার অন্য কোনো উপায় না পেয়ে এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্য নিয়ে সে আশালতাকে উপলক্ষ করে অকুণ্ঠিত কটূক্তি করতে লাগল বিহারীকে। এতে একদিকে বিহারী যেমন আঘাত পেল, অন্যদিকে আশাও বিহারীর প্রতি রুষ্ট হল। আবার অপরদিকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সংসারের শুধুমাত্র আশালতার অস্তিত্বটা বজায় রেখে একা হাতে সমস্ত কাজ করার মধ্য দিয়ে বধূর মর্যাদা বিনোদিনী ছিনিয়ে নিল। শুধু বাইরের কর্মক্ষেত্রে নয়, অন্তরের গভীরেও সে কর্ম করে গেছে অবিরত। এমনকি আশার অঙ্গসজ্জা, প্রসাধন সর্বক্ষেত্রে বিনোদিনীর নিপুণ হাতের স্পর্শ বর্তমান। যেন আশার সমস্ত কিছু জুড়ে বিনোদিনীও সহাবস্থান। এভাবে সে ধীরে ধীরে আশা মহেন্দ্রের সংসারে ও পরে তাদের হৃদয় মন্দিরে আপনার স্থায়ী আসন করে নিয়েছে, যার ফল ভোগ করছে এ সংসারের সকলে। আশাকে সে তারই সংসারে তুচ্ছ অনাবশ্যক রূপে চিহ্নিত করে নিজে এ সংসারের সর্বময়ী কর্ত্রী হয়ে উঠেছে। স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে, বিনোদিনী যদি কোনো এমনি এক পরিবারের গৃহবধূ হতো, তাহলে কত সহজে একজন পুরুষকে এবং একটি সংসারকে সব কিছু দিয়ে আগলে রাখতে পারত। কিন্তু শুধুমাত্র একজন বিধবা হওয়ার কারণে সমস্ত গুণ থাকা সত্ত্বেও সে আজ উপেক্ষিতা। ইতিপূর্বে বিনোদিনীর আসল পরিচয় পেয়ে বিহারী আশ্বস্ত হলেও নারী মনের কোনো স্বরূপই তার জানা ছিল না। কারণ নারীর সঙ্গে সেভাবে পরিচয় যেমন তার ছিল না কোনো নারীর সঙ্গে, তেমনি নারী মনের রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রেও কোনো দিন কোনো আগ্রহ তার জাগেনি। ফলে বিহারীর পক্ষে বিনোদিনীর দ্বৈত সত্তার রহস্য উদ্ঘাটন করা সম্ভব ছিল না। সে বিনোদিনীর স্নেহময়ী, করুণাময়ী, মমতাময়ী রূপটিকে প্রত্যক্ষ করে যেমন পুলকিত হয়েছে, তেমনি তার ভিন্ন রূপ প্রত্যক্ষ করে তার নিজ মনের ভুল বিবেচনা করে মনে মনে সে অনুতপ্তও হয়েছে। এর আসল রহস্যটা অন্য জায়গায়। বিহারী যেমন বিনোদিনীর গোপন প্রেমের যোগ্য আধার, তেমনি বিনোদিনীর প্রতি বিহারীর মন একবারের জন্যও কেমন করে ওঠেনি তা নয়। বিনোদিনীও সে কথা খুব ভালোভাবেই জানত। তাই তো তাকে বলতে শুনি, জীবন সর্বস্ব, জানি তুমি আমার চিরকালের নও, কিন্তু আজ এক মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো। আসলে এ নারী প্রজ্বলিত অগ্নিশিখা স্বরূপা, যে আপনার দিকে সমস্ত কিছুকে আকৃষ্ট করে, কিন্তু তাকে পুঞ্জ পুঞ্জ ভালোবাসায় ভরিয়ে দিতে নয়, বরং জ্বালিয়ে ভস্ম করার জন্য। তাই তো বিহারী
বিবাহ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সে বলেছে, আমি বিধবা, আমি নিন্দিতা, সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনো হইতে পারে না। ছি ছি, এ কথা তুমি মুখেও আনিও না। আসলে বিনোদিনী চাইলেও বিহারীর সঙ্গে তার বিবাহ সুসম্পন্ন করাটা রবীন্দ্রনাথের পক্ষেও সম্ভবপর ছিল না। কারণ তৎকালীন সমাজে কঠোর নিয়মকে লঙ্ঘন করাটা সহজ কাজ নয়। শুধু সে যুগে কেন, এ যুগেও সমাজেও বিধবাদের বিবাহটা সমদৃষ্টিতে বিচার্য নয়। যে কারণে রবীন্দ্রনাথের মনেও একটা খেদ ছিল। আশার চেয়েও সুন্দরী, রূপবতী, লাবণ্যময়ী, উদ্ভিন্ন যৌবনা, সংসারের সর্বকর্ম নিপুণা এবং পুরুষের মন পাবার সমস্ত ক্ষমতা বিনোদিনীর মধ্যে থাকা সত্ত্বেও সে আজ বঞ্চিতা। তার মানসকন্যা আজ লাঞ্ছিতা, শুধুমাত্র বিধবা হওয়ার কারণে। এবং সমস্ত কিছু থেকে তাকে মুক্তি দিতে শেষ পর্যন্ত কাশীর উদ্দেশ্যে তাকে যাত্রা করিয়েছেন। বঙ্কিমের মতো বিনোদিনীর উপর তিনি নির্মম আঘাত না হানলেও বিনোদিনীর কাছে তা কম মর্মান্তিক ছিল না। আজীবন ভালোবাসার সন্ধানী এ নারী শেষে শূন্য হৃদয় নিয়ে কাশীবাসী হয়েছে। এ উপন্যাসে বিনোদিনী তার কাঙ্ক্ষিত মর্যাদা না পেলেও আসল কাজটা সে করে নিয়েছে। পাঠকের হৃদয় মন্দিরে নায়িকার আসনটা সে পাকাপাকি করে নিয়েছে। চোখের বালি উপন্যাসে অন্যতম প্রধান নারী বা নায়িকা যে বিনোদিনী, সে কথা বলার অপেক্ষা রাখে না। একজন হিরোর পাশাপাশি হিরোইনের ভূমিকাটাও উপন্যাসে গুরুত্বপূর্ণ। আসলে হিরো শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দই হচ্ছে হিরোইন। এটা উপন্যাসে কিংবা গল্পে অথবা নাটকে নায়কের যেমন ভূমিকা থাকে, যে ভূমিকা থাকে, নায়িকারও ভূমিকা ঠিক সমানভাবে বর্তমান। নায়কের মতো নায়িকারও সমান গুণ থাকা প্রয়োজন। উপন্যাসের কাহিনী ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নায়কের পাশাপাশি নায়িকা সমান ভূমিকা পালন করে। এ উপন্যাসে নায়কের স্ত্রী হিসাবে আমরা আশালতাকে দেখলেও নায়িকা যে বিনোদিনী তা বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ তার চোখের বালি উপন্যাসে এখানে বিধবা বিনোদিনীর অন্তরের বেদনাকে, অন্তরের নিগূঢ় সত্যতাকে বাইরে টেনে এনেছেন। বলা ভালো, আঁতের কথাকে বাইরে টেনে এনেছেন। রবীন্দ্র কাব্যের নারীর মতো সেও নির্ভীক চিত্তে যেন বলতে চায়, যাব না বাসর কক্ষে, বধূ বেশে বাজায়ে কিঙ্কিণী, আমারে প্রেমের বীর্যে কর অসংখিনী। আসলে রবীন্দ্রনাথ নারীবাদী। তার সাহিত্যে কোথাও তিনি নারীর অবমর্যাদা করেননি। কারণ সমাজের পুণ্য কার্যে পুরুষের সর্বদা প্রেরণাদাত্রী হিসেবে যিনি পাশে থেকেছেন তিনি হচ্ছেন নারী। নারীর প্রেরণা ছাড়া পুরুষ কোনো কার্যে জয়ী হয়ে উঠতে পারে না। তাই রবীন্দ্র সাহিত্যের সর্বত্র নারীর জয় জয়কার আমরা লক্ষ্য করি। এখানেও তিনি বিনোদিনীকে সেই তেজস্বী, দীপ্ত, মহিমাময়ী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
কিন্তু তথাপি তিনি সমাজকে এড়িয়ে যেতে পারেননি। সে যুগের বিধবা নারীদের কপালে জুটত হয় মৃত্যু নয়তো কাশিবাস। রবীন্দ্রনাথ হয়তো নৃশংস হতে পারেননি বঙ্কিমচন্দ্রের মতো, তার নায়িকাকে গুলি করে মেরে ফেলতে পারেননি, কিন্তু তার প্রতি সহৃদয়তাও প্রদর্শন করেননি। তাকে পাঠিয়েছেন শেষ পর্যন্ত কাশীতে, কারণ বিধবাদের সংসারে কোনো স্থান নেই। রবীন্দ্র উপন্যাসে আমরা এই চোখের বালিতে এসে দেখলাম যেন পরিচিত সংসারের সুপরিচিত নায়িকা আবির্ভাব। বাংলা উপন্যাস সাহিত্যে সূচনা লগ্নে যেখানে নায়িকারা বেশিরভাগই ছিল রাজ পরিবার, জমিদার পরিবার অথবা কোনো উচ্চবিত্ত পরিবারের প্রতিভূ, সে জায়গায় উত্তরকালে রবীন্দ্র উপন্যাসে বেশিরভাগ নায়িকা ছিল গ্রাম্য নিতান্ত সাধারণ পরিবারের রমণী। এখানে চোখের বালির বিনোদিনীও সেই পর্যায়ভুক্ত। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের নায়িকা চরিত্রকে কেন্দ্র করে অনেকেই অনেক আলোচনা করেছেন, কিন্তু মনে রাখতে হবে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের নায়িকা চরিত্রেরা সংস্কৃত নাটক অবলম্বনে সৃষ্ট। তাই বলে বাংলা উপন্যাসের নায়িকারা সংস্কৃত নায়িকা জের বা ক্রমবিকাশ নয়। নায়িকা শব্দটি যেহেতু ইংরেজি হিরোইন শব্দের প্রতিশব্দ, অতএব এর স্বরূপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পাশ্চাত্য পণ্ডিতদেরই দ্বারস্থ হতে হয়। সংস্কৃত নাটকে নায়কের প্রেমিকা অথবা নায়কের নিজ স্ত্রী নায়িকা রূপে গণ্য ও মান্য হয়। বাংলা উপন্যাস যেহেতু পাশ্চাত্য আদর্শের অনুপ্রাণিত, সেহেতু এক্ষেত্রে নায়িকা শব্দের পাশ্চাত্য অর্থই গ্রহণীয়। এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, হিরোইন শব্দটি মূলত গ্রিক হিরো শব্দেরই স্ত্রীলিঙ্গবাচক শব্দ। নায়িকার সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে অভিধানকার যে কথা বলেছেন তা হলো এরূপ: এ ওমেন অফ হিরোইক ক্যারেক্টার, এ ফিমেল হিরো, এ ওমেন admired and idealist, the central female character in a play, film, etc. দ্য চেম্বার্স ডিকশনারি 10th এডিশন। আসলে নায়কের প্রণয়িনী বা স্ত্রী যে শুধু নায়িকা এটাই একমাত্র সত্য নয়। অর্থাৎ নায়িকা হলো পুংলিঙ্গবাচক প্রধান পুরুষ চরিত্রের স্ত্রীলিঙ্গবাচক মুখ্য নারী চরিত্র। নায়ক আর নায়িকার মধ্যে গুণাবলীগত কোনো পার্থক্য নেই, যেটা আছে সেটা লিঙ্গগত পার্থক্য। তবে নায়কের সঙ্গে নায়িকার সম্পর্ক যে প্রকৃতি, তারই ভিত্তিতে নায়িকা চরিত্রের শ্রেণীবিভাগ সূচিত হয়। সেই হিসাবে নায়িকা নায়কের নিজ স্ত্রী, পরস্ত্রী, কুমারী নারী কিংবা গণিকা যে কেউ হতে পারে। আসলে সে যুগে সাহিত্যিকেরা কোনো বিবাহিতা রমণীর অবৈধ প্রেমকে নাটকের মূল বিষয়বস্তু রূপে উপস্থিত করতে ভয় পেতেন। তারা মনে করতেন এ ধরনের কাহিনী দর্শকে বা পাঠকের রুচিবোধকে পীড়িত করবে। যদিও কোনো কোনো ক্ষেত্রে সাহিত্যে অবৈধ প্রণয়টা স্থান পেয়েছে, সে যুগে কিছু কিছু ক্ষেত্রে তার রূপটাও বর্তমান, কিন্তু পরিমাণটা ছিল খুবই কম। বাংলা সাহিত্যের আলংকারিকগণ নায়িকার সঙ্গে নায়কের বিভিন্ন সম্পর্ক বিচার করে দেখেছেন এবং সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তার নিজের কর্ত্রী, নিজেই নিজের কর্ত্রী, নায়ক সম্পূর্ণভাবে তার আজ্ঞাধীন, আবার কখনো কখনো এর বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। সেই দিক বিচার করে বলতে হয়
মহেন্দ্রের স্ত্রী বিনোদিনী নয়। তথাপি এই উপন্যাসের কাহিনী ধারা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল নারী চরিত্রের ভূমিকায় যে নারী, তিনি হচ্ছেন বিনোদিনী, যে উপন্যাসকে একটা আলাদা গতি প্রদান করেছে। তার স্বতন্ত্রতা উপন্যাসের কাহিনী ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বিশিষ্ট স্থান দখল করেছে। তাই বাংলা সাহিত্যে তো বটেই, পাশাপাশি রবীন্দ্র সাহিত্যেও বিনোদিনী এক অন্যতম প্রধান নারী চরিত্র। রবীন্দ্রনাথের স্নেহভাজন হয়েছিলেন যে তিনজন নারী, তাদের অন্যতম হচ্ছে চোখের বালির বিনোদিনী, চতুরঙ্গের দামিনী, যোগাযোগের কুমুদিনী, মাফ করবে, তাদের অন্যতম তিনজন নারী চরিত্র হচ্ছে চোখের বালির বিনোদিনী, যোগাযোগের কুমুদিনী আর রক্তকরবীর নন্দিনী। চতুরঙ্গের দামিনী নয়। সেদিক বিচার করে বলতে হয় চোখের বালি উপন্যাসের অন্যতম প্রধান নারী চরিত্র হচ্ছে বিনোদিনী, বা নায়িকা চরিত্র হল বিনোদিনী। এখানেই আমার আলোচনার সমাপ্তি।